আপনারা দেখছেন স্টার নিউজ। তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি স্টার নিউজ প্রাইমে। শুরুতে এক্সক্লুসিভ শিরোনাম। চট্টগ্রাম বন্দর থেকে রহস্যজনকভাবে 250 কন্টেইনার গায়েব। কিছুই জানে না কর্তৃপক্ষ। 9 মাসে 4 চিঠিতেও সাড়া পায়নি কাস্টমস। এক্সক্লুসিভ শিরোনাম দেখছিলেন, এবারে অন্যান্য শিরোনাম। রাতে রোনালদোর অগ্নি পরীক্ষা। টিকিটাকার চ্যালেঞ্জ নেবে হাই প্রেসিং ফুটবল। ব্রাজিলের সঙ্গে নেইমারের অশ্রুসিক্ত বিদায়। দুইটা দলের উপর দিয়ে জুলাই মাসে ঝড় যায়, এক হচ্ছে ব্রাজিল আর একটা হচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের। সার্ক সচল ভূমিকা রাখতে চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গাজীপুর থেকে এনসিপির পদযাত্রা। জুলাই সনদ এবং গণভোটকে অস্বীকার করছে বিএনপি, অভিযোগ নাহিদের। বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। বিগত সরকারের ভুল নীতিতে জ্বালানি খাতের দুরবস্থার অভিযোগ, সৌর বিদ্যুতে গুরুত্ব। কক্সবাজারে পাহাড় ধসে নারী শিশুসহ 9 জন নিহত। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বৃষ্টি, জলাবদ্ধতা। ঝুঁকিপূর্ণ জায়গায় চলছে প্রশাসনের মাইকিং। তেহরানে খামেনির শোক শোভাযাত্রায় কোটি মানুষ। তেহরান ছাড়ছে কফিন। হত্যার বদলা নেয়ার দাবি ইরানি জনতার। ما ها میایم بالا سر تهران، شک نکن از این موضوع. এবারে বিস্তারিত। গায়েব হয়ে যাচ্ছে আস্ত কন্টেইনার, তাও আবার পণ্য বোঝাই। কঠোর নিরাপত্তা আর নজরদারি এড়িয়ে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে এসব কন্টেইনার। সম্প্রতি বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে চিঠি চালাচালিতে বিষয়টি সামনে আসে। এতে দেখা যায় বিভিন্ন সময়ে কাস্টমসের জব্দ করা 250টি কন্টেইনারের কোনো খোঁজ মিলছে না বন্দরে। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গেল বছরের শুরুতে কাস্টমসের ই নিলামে 85 লাখ টাকা দর হাঁকিয়ে 27 টন ইন্ডিগো ফেব্রিক্সের 478টি রোল কিনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। ভ্যাট ট্যাক্স বাবদ সরকারি কোষাগারে 1 কোটি 6 লাখ টাকার বেশি পরিশোধ করলেও বন্দরে পণ্য বুঝে নিতে গেলে খোঁজ মেলেনি কন্টেইনারটির। পরে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের যৌথ তদন্তেও বন্দর ইয়ার্ডে কন্টেইনারটি পাওয়া যায়নি। যখন আমাকে টাকা জমা দেওয়ার জন্য চিঠি ইস্যু করা হয়েছে, আমি টাকা জমা দিছি। টাকা জমা দিয়ে বন্দরের চার্জ সব জমা দেওয়ার পর যখন আমরা মাল ডেলিভারির জন্য গেছি, তখন ওনারা আর আমাদেরকে কন্টেনার দিতে পারেনি। একইভাবে গেল বছরের 31 মে প্রায় 41.5 লাখ টাকার প্রায় 11 টন ওজনের 456 রোল ফেব্রিক্স কিনেন তপন সিংহ। কিন্তু জুলাইয়ের 7 তারিখ পণ্য নিতে গেলে তিনিও পাননি কন্টেইনারটি। গাড়ি প্রবেশ করালাম ডেলিভারির জন্য, ওরা কন্টেনার কিপ ডাউন করতে পারতেছে না। তো জিজ্ঞেস করে কোথাও আছে, কোথাও মিসিং হচ্ছে, আপনার ওয়েট করেন। সারাদিন ওয়েট করার পর রাতে 10টার সময় আমাদের ক্লিয়ারেন্স দিলে আমাদের ইয়ার্ডে এই কন্টেনারটি নাই। স্টার নিউজের হাতে আসা কাস্টমসের তথ্য বলছে 2021 থেকে 24 পর্যন্ত চোরাচালান ও রাজস্ব ফাঁকি সন্দেহে কাস্টমসের জব্দ করা 250টি কন্টেইনারের কোনো হদিশ দিতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। গেল 9 মাসে এ বিষয়ে 4 বার চিঠি দিলেও সাড়া পায়নি চট্টগ্রাম কাস্টমস। কন্টেইনারগুলো যে জায়গায় থাকার কথা, তার যে অবস্থান, সেই অবস্থানে আমাদের এর কর্মকর্তারা যখন খুঁজে না পেয়েছে, তখনই আমরা এই চিঠি দিয়েছি বন্দরকে। বন্দর এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি, তবে আমরা আশা করছি খুব দ্রুতই উত্তর পেয়ে যাব। এদিকে দায়িত্ব অবহেলা ও নিখোঁজ শাহ আমানত ট্রেডিংয়ের কন্টেইনারটির জন্য 1 কোটি 6 লাখ টাকার বেশি পরিশোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে কাস্টমস, কিন্তু নির্বাক বন্দর। পোর্টের থেকে কন্টেনার আগেও মিসিং হয়েছে, কিন্তু আগে মানুষ জানতো না। আমাদের দেশে ম্যানুয়াল যেগুলো হয়, ম্যানুয়ালের কারণে ডকুমেন্ট
কপি করে, ফরজারি করে, কাউন্টারফেট করে, এবং এটা একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের ভিতরে অনেক সংশ্লিষ্টতা আছে। সেই সিন্ডিকেটটাও আমরা তদন্ত করেছি, আমরা বিভিন্ন সংস্থার হেল্প নিয়েছি। এদিকে গেল বছরের অক্টোবর ও এই বছরের মার্চে দুটি পণ্যভর্তি কন্টেইনার ভুয়া কাগজপত্র জমা দিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার অভিযোগ আছে, যার মধ্যে গত বছরের কন্টেইনারটি পুলিশ উদ্ধার করলেও তাতে পণ্য পাওয়া যায়নি। ডিজিটাল ট্র্যাকিং আর সিসিটিভির কড়া নিরাপত্তা এড়িয়ে বন্দর থেকে একের পর এক কন্টেইনার বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনা শুধু চুরি বা জালিয়াতি নয়, এটি বন্দরের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। বারবার কন্টেইনার এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা বন্দর কতদিন এড়িয়ে যাবে সেটি এখন দেখার বিষয়। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। বিশ্বকাপের শেষ 16 মঞ্চে আজ মুখোমুখি দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন এবং পর্তুগাল। একদিকে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে শিরোপার স্বপ্নে বিভোর পর্তুগাল। শুধু দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই নয়, আজকের ম্যাচে বিদায় ঘণ্টা বাজবে বিশ্বকাপের দুই তারকা রোনালদো বা ইয়ামাল, যে কোনো একজনের। হাই ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে রাত 1টায়। সবশেষ দেখায় নেশনস লিগের ফাইনালে স্পেনের সাথে টাইব্রেকারে জিতে শিরোপা জিতেছিল পর্তুগাল। সেই ক্ষতটা এখনও তরতাজা ইয়ামালদের, তাই এই ম্যাচ স্পেনের জন্য প্রতিশোধেরও সুযোগ। নকআউটে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নামছে দুই দল। রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে স্পেন। পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ এবং রক্ষণ সব বিভাগেই ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। অন্যদিকে শক্তিশালী ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 এসেছে পর্তুগাল। এক্সপিরিয়েন্স আর ক্লিন ফিনিশিংয়ে সেলেকাওরা দেখিয়েছে বড় ম্যাচে কিভাবে বাজিমাত করতে হয়। স্পেনকে বিদায় দিতে 4-2-3-1 ফরমেশনে মাঠে নামতে পারে পর্তুগাল। অ্যাটাকে সবার সামনে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো, তার পেছনে রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেস ও পেদ্রো নেতো। মিডে ভিতিনিয়া ও জোয়াও নেভেজের ওপর থাকবে রক্ষণ ও আক্রমণের ভারসাম্য রক্ষার দায়িত্ব। ইয়ামালের ড্রিবলিং আর কাটিং থামাতে বড় দায়িত্ব নিতে হবে নুনো মেন্দেসকে। অন্যদিকে স্পেনের আক্রমণ লিড করবেন মিকেল ওয়ারজাবাল। দুই প্রান্তে লামিনে ইয়ামাল ও অ্যালেক্স বায়েনা, আর তাদের পেছনে দানি ওলমো। মাঝমাঠে রদ্রি ও পেদ্রির জুটি ম্যাচের রিদমটা ঠিক রাখবেন। স্পেনের পুরো খেলার ভিত্তি বল পজিশন ধরে রাখা। রদ্রি নিচ থেকে আক্রমণ করবেন, আর পেদ্রি ও দানি ওলমো ছোট ছোট পাসে পর্তুগালের ডিফেন্সটা ভাঙার চেষ্টা করবেন। আর ব্যাকলাইনে ডি বক্সের ভেতরে রোনালদোকে আটকানোর দায়িত্বে থাকবেন সেন্টার ব্যাক জুটি পাও কুবার্সি ও আইমেরিক লাপোর্তে। 34 ম্যাচে অপরাজিত থেকে এই ম্যাচে নামছে স্পেন। শুধু অভিজ্ঞতা না, দারুণ আত্মবিশ্বাসী এই তরুণ দলকে থামাতে পুরো শক্তি দিয়ে খেলতে হবে পর্তুগালকে। স্যার মাহবুব, স্টার প্লে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হেক্সার স্বপ্ন নিয়ে কাটল 24 বছর। চোখের জলে আরও এক বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 36 বছরের মধ্যে বিশ্বকাপে যা ব্রাজিলের সবচাইতে বাজে পারফরমেন্স। প্রশ্ন উঠেছে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স নিয়েও। তবে সব ছাপিয়ে নিউ জার্সির সব আলো কেড়ে নিল নরওয়ে। হেক্সা হেক্সা হেক্সা, শিরোপার সেই হেক্সা পূরণ না হলেও একটা দিক থেকে ঠিকই হেক্সা পূরণ হয়েছে ব্রাজিলের। টানা 6 বিশ্বকাপ তারা যে শিরোপা শূন্য। সমর্থকদের চোখের জলে এর মূল্য কে বা বোঝে। নেইমার কাঁদছেন, তাকে সান্ত্বনা দিতে ছুটে এলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিনিকে সান্ত্বনা দেবেন কে? সতীর্থদের একটার পর একটা গোলের মিসের দিনে একাই যে লড়েছেন এই উইঙ্গার। তবে তাতে বয়েই গেছে নর্ডিক অঞ্চলের নরওয়ের। সাহসের নাম গোলরক্ষক নিল্যান্ড। আর্লিং হল্যান্ড ভাবলে শিন, যেন সেই বিখ্যাত ভাইকিং সিরিজের র্যাগনার লোথব্লক। চোখে যার বিশ্ব জয়ের নেশা। হল্যান্ডেই স্তব্ধ নিউ জার্সির হলুদ উৎসব। আর তাতেই 1990 সালের পর রাউন্ড অফ 16 থেকে বিদায় ব্রাজিলের। লিভারপুলের কিংবদন্তি স্কটিশ ম্যানেজার বিল শ্যাঙ্কলি একবার বলেছিলেন, অনেকেই বলেন ফুটবল জীবন আর মৃত্যু নির্ধারক, তবে আমি আপনাদের নিশ্চিত করি এটা তার চাইতেও অনেক বেশি কিছু। নিশ্চিতরূপে এই ছবিগুলো যেন শ্যাঙ্কলির সেই কথাগুলোকেই মনে করায়। কিন্তু সেলেসাও ভক্তদের সান্ত্বনা দেবে কে?
ডন কার্লো আঞ্চলত্তির মাস্টার স্ট্রোক এদিন যেন বুমেরাং, কিছুতেই মিলছে না কোনো হিসেব। সুপার সাব এন্ড্রিকের অবিশ্বাস্য মিস, তারও আগে ব্রুনো গ্লিমাইরেসের ব্লেন্ডার, সব মিলিয়ে যেন কাজ করায় ব্রাজিলের পুরো দলটাই। বিপরীতে বিশ্বকাপের বাছাই থেকে শুরু করে এক ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা ছাড়া এই নরওয়ে খেলছে নতুন ব্র্যান্ডের ফুটবল। বিশ্বমঞ্চে এটাই যে তাদের সর্বোচ্চ অর্জন, আর ব্রাজিলের বিমান ধরার তারা, সামনে যে ক্লাব ফুটবলের ব্যস্ততা। মাহবুব রিমন, স্টার প্লে। টিএসসিতে ব্রাজিলের শুরুটা হয়েছিল উৎসবে, তবে শেষটা হয়েছে কান্না ভরা চোখে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলের জন্য শত শত ভক্তের গলা ফাটানো আওয়াজ ম্যাচ শেষে রূপ নেয় আক্ষেপের গল্পে। নরওয়ের কাছে হেরে হেক্সা জেতার স্বপ্নে আরও একবার 4 বছর পিছিয়ে গেল সেলেসাওরা। কিছু করে নাই, ফিফা এটা নিয়ে টোটালি প্ল্যান। মেসিদের আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন এগুলো কেন করে? এখানে আঞ্চলিকদের অনেক ভুল ছিল। নেইমারের প্রথম একাদশে রাখে নাই, এরপরে আরো দ্বিতীয় ভুল ছিল মাঝখান দিয়া 70 মিনিটের পরে কিছু প্লেয়ার উড়ে এলাইছে। আপনার ব্রাজিল যেরকম সাম্বার জন্য পরিচিত, আপনার ব্রাজিলের যদি আগের দিনের খেলাগুলো আপনারা দেখেন, ওরা এরিয়ালে অনেক ছোট ছোট পাস খেলতো। সো ওই খেলাটা মিসিং। আসলে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ ব্রাজিল সমর্থন করে না, একমাত্র আমি করি। বাসায় যেতে পারবো না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবো না, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না। এখানেই শুরু, এখানেই শেষ, এই কথা বলে কি ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার? তেমনটা হলে এই মেটলাইফ স্টেডিয়ামে ক্যারিয়ার শুরু করা নেইমারের 16 বছরের ক্যারিয়ার থামছে এই স্টেডিয়ামেই। বিশ্বকাপ থেকে নেইমার আর ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল উন্মাদনায়ও ভাটা পড়েছে। এখানেই শুরু হয়েছিল, এখানেই শেষ। নরওয়ের বিপক্ষে হারের পর নেইমার কি অবসরের বার্তাই দিয়ে দিলেন? 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে। 16 বছর পর এক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার ইঙ্গিত টানলেন ব্রাজিলের সর্বোচ্চ গোল স্কোরার। নরওয়ের বিপক্ষে হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। 4টি বিশ্বকাপ খেলেও সোনালি ট্রফিটা ঘরে তোলা হয়নি। যদি অবসরের ঘোষণাটা দিয়েই ফেলেন, তাহলে হলুদ জার্সিতে 130 ম্যাচে 80 গোল আর 58 অ্যাসিস্ট লেখা থাকবে তার নামের পাশে। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল উন্মাদনায়ও ভাটা পড়ল। বাংলাদেশে বিশ্বকাপ মানেই শুধু ফুটবল নয়, এটা একটা উৎসব। আর সেই উৎসবের 2 প্রধান চরিত্র ব্রাজিল আর আর্জেন্টিনা। 4 বছর পরপর দেশের অলিগলি, ছাদ, মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই শুরু হয় এক অন্যরকম যুদ্ধ। ব্রাজিল আর আর্জেন্টিনাকে ঘিরে চলে তর্ক বিতর্ক, খুনসুটি আর অসংখ্য স্মৃতি তৈরি করার গল্প। এক পক্ষ মেসির জাদুতে মুগ্ধ, অন্য পক্ষ সাম্বার ছন্দে বিভোর। কিন্তু দিনের শেষে এই প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের বিশ্বকাপকে করে তোলে আরও সুন্দর, আরও জীবন্ত। কিন্তু এবার ব্রাজিলের বিদায়ের সঙ্গে সঙ্গে যেন সেই চিরচেনা খুনসুটিরও ইতি ঘটল। যে বন্ধুটা প্রতিদিন আর্জেন্টিনাকে খোঁচা দিত, সে আজ নীরব। যে বাড়ির ছাদে হলুদ সবুজ পতাকা উঠছিল গর্বের সঙ্গে, সেখানে আজ এক অদ্ভুত নীরবতা। কারণ প্রতিদ্বন্দ্বী হারিয়ে গেলে জয়ের আনন্দও যেন কিছুটা ফিকে হয়ে যায়। ব্রাজিল আর আর্জেন্টিনা শুধু 2 দল নয়, তারা বাংলাদেশের কোটি মানুষের আবেগ, শৈশব, বন্ধুত্ব আর স্মৃতির অংশ। রাত জেগে বন্ধুদের ফোন করে খোঁচা দেওয়া হবে না, পাড়ার মোড়ে সেই পুরনো তর্কও হয়তো আর জমবে না। কিন্তু একটি বিষয় কখনো বদলাবে না, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে, আর সেই ভালোবাসার সবচেয়ে বড় গল্পগুলোর নাম সবসময় থাকবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিদায় ব্রাজিল, তোমাদের বিদায়ে শুধু একটি দল নয়, বাংলাদেশের বিশ্বকাপ উৎসবেরও একটি রং যেন ফিকে হয়ে গেল। মামুনুর রশিদ, স্টার প্লে। এবারে অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণ পত্রটি তুলে দেন সৌদির রাষ্ট্রদূত। এদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। পরে তিনি জানান, IAPBর সহায়তায় সারা দেশে 10 লাখ ছানি পড়া রোগের অপারেশন করা হবে এবং বিনামূল্যে লেন্স দেয়া হবে। এছাড়া চক্ষু সেবার উন্নয়নে জাতীয় পরিকল্পনা করা হচ্ছে। এ লক্ষ্যে নভেম্বরে একটি গ্লোবাল সামিট হবে। সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। যে স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামে গঞ্জের শিশুরা। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন। এদিকে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার has accepted the invitation, a significant moment where we will strengthen and increase our strategic communication and partnership with the Kingdom of Saudi Arabia. সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে তিনি জানান, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই দেশটি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী। নাফিয়া ফারসানা, স্টার নিউজ। ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে কাঙ্ক্ষিত গতি পায়নি সার্ক। আঞ্চলিক উন্নয়নের স্বার্থে এই জোটকে পুনরুজ্জীবিত করতে চায় বাংলাদেশ। রাজধানীতে এক সেমিনারে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সেমিনারে মূল প্রতিবেদন উপস্থাপনের সময় দক্ষিণ এশিয়ার মানচিত্রে জম্মু কাশ্মীরকে ভুলভাবে উপস্থাপনের প্রতিবাদ জানান ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে 1985 সালে গঠিত হয় সার্ক, যার মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নয়ন। তবে বাস্তবতা হল, গত এক যুগে নিয়মিত সম্মেলনও আয়োজন করতে পারেনি আঞ্চলিক এই জোট। মুখ থুবড়ে পড়া সার্ককে কিভাবে সচল করা যায় তা নিয়ে এই সেমিনার আয়োজন। তবে সেমিনারের শুরুতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মূল প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার মানচিত্রে জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত না দেখানোয় আপত্তি জানান ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা। From Indian High Commission, the map of India depicted here is incorrect. Jammu and Kashmir is an integral part of India, and I think the map presented here is not correct. পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত পাকিস্তানের সম্পর্কের বৈরিতা প্রভাব ফেলছে আঞ্চলিক জোটে। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সার্কের গতিকে বাধাগ্রস্ত করছে। বিগত সময়ে সার্ক রাজনৈতিকভাবে সীমাবদ্ধ থাকলেও প্রতিষ্ঠান হিসেবে এটি সবসময় প্রাসঙ্গিক। রাজনৈতিক অনাস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের বৈরিতা, সীমান্তের অস্থিরতা সার্ককে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষভাবে ভারত পাকিস্তানের চলমান অস্থিরতা সার্কের কার্যক্রম চালাতে সমস্যা তৈরি করছে। তবে সার্কের ব্যাপারে এখনও আশাবাদী বাংলাদেশ। আঞ্চলিক উন্নয়নের স্বার্থে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর। বাংলাদেশ সার্ক পুনরুজ্জীবিত করতে কার্যকরী ভূমিকা রাখতে চায়। বাস্তবতা বিবেচনায় সর্বোচ্চভাবে কিভাবে সার্ক সচল করা যায় তা চেষ্টা করতে হবে। সার্কের চ্যালেঞ্জগুলো শুধু রাজনৈতিক নয়, এটি প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জও রয়েছে। এর কার্যক্রম বাস্তবায়ন, আর্থিক সক্ষমতা বাড়ানো সহ একে শক্তিশালী করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এদিন সরকারি যোগাযোগের বাইরে গিয়ে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় সার্ককে গতিশীল করার পরামর্শ দেন বক্তারা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ।
গাজীপুর থেকে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং সীমান্ত সুরক্ষার প্রশ্নে সরকারের কড়া সমালোচনা করেন নেতারা। অভিযোগ করেন, জুলাই সনদ এবং গণভোটের রায়কে অস্বীকার করছে বিএনপি। তবে জনগণের স্বার্থের বিরুদ্ধে না গেলে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হবে না বলেও জানিয়েছেন এনসিপি নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে শুরু হলো এনসিপির জুলাই পদযাত্রা। বিকেলে গাজীপুরের সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে শুরু হয়ে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় পদযাত্রা। পরে সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে না গেলে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমাদের দল বিএনপি হতে পারে, এনসিপি হতে পারে, জামায়াত হতে পারে, অন্য দল হতে পারে, আমাদের মধ্যে ততক্ষণ কোনো মত পার্থক্য থাকবে না যতক্ষণ আমরা দেশের জনগণের বিরুদ্ধে না যাব। বিএনপিও যদি একটা ভালো কাজ করে, আমাদের তাদেরকে প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। সংসদের দুই অধিবেশনের মধ্যেও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশের মানুষেরা 70% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন চলছে, কিন্তু এখনো পর্যন্ত গণভোটের প্রশ্নের কোনো সুরাহা করা হয় না। এ সময় সীমান্ত হত্যা ও পুশিন ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। জুলাই জুড়ে দেশের শতাধিক উপজেলায় এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে এনসিপি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, গাজীপুর। সব বেসরকারি ক্লিনিকে শনিবারের মধ্যে লেবার রুম চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর তা না মানলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এছাড়া পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনাও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ মিডওয়াইফ সোসাইটির আয়োজনে জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালায় যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে, নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন। আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও একাধিক নির্দেশনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে না। আগামী 7 দিনের মধ্যে সারা দেশে এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ ট্যাবলেট সরবরাহ করা হবে বলেও জানান তিনি। এখনকার ডেঙ্গুতে আপনারা ওই যে প্লেটিলেট ইজ নট দ্য মেইন ফ্যাক্টর, প্লেটিলেট ফল করলে মরে যায় না, মৃত্যু ঘটে প্লাজমা লিকেজ হলে ব্লাড থেকে। সেটার জন্য অনেক সময় অনেক রোগী জ্বর হলে চলে যায়, হসপিটাল থেকে চলে যায়। আমরা হসপিটালকে নির্দেশ দিয়েছি, আমাদের ইউএইচওদেরকে, সিভিল সার্জনদেরকে, জ্বর চলে যাওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত ডাক্তাররা সন্তুষ্ট হবে যে রোগী সম্পূর্ণরূপে ভালো, ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। মাতৃস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে একযোগে অবকাঠামো, জনবল এবং চিকিৎসা সেবা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বলেন, জনসচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। যে কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে মেয়ে লোক। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।
কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় নারী শিশুসহ অন্তত 9 জন মারা গেছেন। এর মধ্যে উখিয়ায় বালুখালী, কুতুপালং এবং জামশিয়া রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে প্রাণ গেছে 8 জনের। একজন মারা গেছেন জেলা শহরে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। বস্তাবন্দি করা হচ্ছে একের পর এক মরদেহ। কক্সবাজার সদর ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে মারা গেছেন অন্তত 9 জন। রোববার দিবাগত রাত 1টা থেকে 3:30টার মধ্যে কক্সবাজার সদরসহ উখিয়ার বালুখালী, কুতুপালং ও জামশিয়া আশ্রয় শিবিরের 4টি স্থানে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে অন্তত 9 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মানে বাইদু আসিলেন বান্ডার নেড়তাছিলেন তো বাই সেদিন মানে উড়ি দৌড়ে আয় সার দে তো আবার যখন ভাই দৌড়ি সার দে মানে কি হাইন্দা বাঙি ফরি ও তারা মানে কি আর বাইনা আছে দুয়া বইনা আছে দুয়া তারা বেড়ার তলো ফরি মেরির তলো ফরি 4 জন তারা মরা গিয়ে আই দরজা দরজা বাঙিয়ার গলিয়ারে মেরিতেরি কুরিয়ারে হচ্ছে 4 জন মারা ভাই একজন যেতে নিয়ে লাগে। পাহাড় কেটে বসতি করার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। উচিত এরকম নতা হওয়ার জন্য আজ দুর্ঘটনা না ধরো মানে মামলা নইয়ে তো নিজের হাইনা নিজে জায়গা সরাই বললা জায়গা ডর করি বললা বলি হাঁটাফিরা করা যাক। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 2টা কেন্দ্র মিলে আমরা প্রথমত 15 ক্যাম্পের কথা যদি বলি, ওখানে আমাদের হাতে উদ্ধার হয়েছে 2 জন আর জনতা কর্তৃক 1 জন মৃত উদ্ধার, তাহলে 3 জন মৃত ব্যক্তি উদ্ধার। আর ক্যাম্পে আমাদের জানা মতে ডিএমসি মেম্বারদের তথ্য মতে ক্যাম্পে 11তে 4 জনের মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি। 2017 সালে উখিয়া ও টেকনাফের প্রায় 8000 একর বনভূমি উজাড় করে তাতে 34টি রোহিঙ্গা আশ্রয় শিবির গড়ে তোলা হয়, যেখানে বাস করা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 14.5 লাখ। এর মধ্যে ভূমিধসের ঝুঁকিতে আছেন অন্তত 80,000। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভুতুরে বিল নিয়ে তদন্তে বিদ্যুৎ বিলের তথ্যে গড়মিলের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়, যেখানে প্রকৃত বিলের তুলনায় হিসাব দেখানো হয়েছে কয়েক গুণ। তাই সঞ্চালন সহ অবকাঠামোগত নানা ধরনের সমস্যা নিয়ে কাজ করবে বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতের সংস্কার করতে হলে পরিবর্তন করতে হবে আমলাতান্ত্রিক কাঠামো। এই খাতে সরকারকে ব্যবসা না করারও আহ্বান তাদের। প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়ন শুরুর পর গত কয়েক বছর ধরেই তীব্র গরমে ভুতুড়ে বিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। এবারও জুন মাস জুড়ে দেশের বেশ কয়েকটি জেলা থেকে এমন অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তে জুনের শেষে বেশ কয়েকটি হটলাইন চালু করে বিদ্যুৎ মন্ত্রণালয়। সোমবার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব বলেন, বিদ্যুতের দাম ও স্ল্যাব পরিবর্তনের পাশাপাশি বেশ কয়েকটি জেলায় তথ্যের গড়মিলের প্রমাণ মিলেছে। এর সমাধানে কাজ করছে সরকার। ইউনিটটি হওয়ার কথা ছিল 70 ইউনিট, কিন্তু করণিক ভুলের কারণে এটা 700 ইউনিট হয়ে যায় এবং 700 ইউনিটকে দিয়ে যখন বিদ্যুতের মূল্যটাকে গুণ করা হয়, স্বাভাবিকভাবেই একটি অস্বাভাবিক বিল আমরা পেয়েছি। এই ক্ষেত্রেও আমরা আমাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারী এই করণিক ভুলের জন্য দায়ী ছিলেন, তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীভূত অবকাঠামো ও সঞ্চালন ব্যবস্থায় ত্রুটি থাকায় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সমাধানে মহাপরিকল্পনা নিচ্ছে সরকার। আপনি কি কোনোটা আড়াল করতে চাইবেন? নিশ্চয়ই আড়াল করতে চাইবেন। আমি যখন ভুল নীতি বলেছি, আপনি আমার থেকে আরো ভালো জানেন, এই বিভাগে অনেক আগের থেকে কাজ করছে। না, আমি যখন ভুল নীতি বলেছি, ভুল নীতি কি কি এটা আপনি জানেন। সমস্যা হচ্ছে কি, এখনো আমাদের অনেকের উপর থেকে ফ্যাসিস্টের ভূত যায়নি, যদিও এই জুলাই মাসে আমরা কথা বলছি। তবে বর্তমান প্রশাসনিক কাঠামো ও আমলাদের নিয়ে বিদ্যুৎ খাতের রূপান্তর বা এই জ্বালানি সংকট মোকাবেলা কোনোভাবেই সম্ভব নয় বলে এক আলোচনায় মন্তব্য করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। আমাদের প্রস্তাবগুলো যদি প্রকল্পে সমন্বয় করা হয়, তাহলে এই দুর্বলতা মুক্ত হবে এবং সরকারের বাস্তবায়ন সফল হবে। একই অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী বলেন, এ খাতের নিরাপত্তায় মহাপরিকল্পনা নিচ্ছে সরকার। ভবিষ্যতে 65% প্রকল্পই থাকবে সরকারের হাতে। 65% জেনারেশন থাকবে সরকারের হাতে। আমি যে বর্তমানে বিদ্যুৎ কিনছি সে পয়সাটা শোধ করা, আর আমি যে দামে বিদ্যুৎ বিক্রি করছি, এগুলোর মধ্যে বিরাট গ্যাপ আছে। এখন সরকারের উপরের দায় 56,000 কোটি টাকা, এটা থেকে একদিন বিল আউট করতে হয় আমাদেরকে।
আগামী 5 বছরের মধ্যে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা হবে বলে জানান মন্ত্রী। আমার আইডেন্টিটিটা কিন্তু থেকেই যায় ভক্তি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। শিশুদের সামাজিক বিকাশের ভিত্তি আরও সুদৃঢ় করতে দেশজুড়ে ডে কেয়ার সেন্টার বাড়ানোর আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। সরকারি দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। এ সময় শিশু দিবাযত্ন কেন্দ্রের জন্য বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রী। বাবার পাশাপাশি কর্মজীবী মায়ের সংখ্যা বাড়াতে শিশুদের নিরাপদ বিকাশে চাহিদা বাড়ছে শিশু দিবাযত্ন কেন্দ্রের। সোমবার এমন 2টি দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। এ সময় শিশুদের সামাজিক বিকাশের ভিত্তি আরও সুদৃঢ় করতে দেশব্যাপী ডে কেয়ার সেন্টার বাড়ানোর কথা বলেন তিনি। 123টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, 7,360টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার 0.034%। রাজধানীর পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রীরা। তার মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা সুস্থ পরিবেশ দিতে পারবো এবং তার মধ্য দিয়ে তার মেধার বিকাশ ঘটবে। এই বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি। এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরো ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই। এর আগে শিশুদের বিভিন্ন সৃজনশীল পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। নেই পারমিট ফিটনেস, পরোয়া করছে না নির্ধারিত রুটের। রাজধানীর প্রবেশ মুখ থেকে ব্যস্ততম সড়ক, সবখানেই তাদের দৌরাত্ম্য। বলছি ঢাকার গণপরিবহনের কথা। ঢাকায় চলাচলরত 5,500 বাসের মধ্যে অধিকাংশই অবৈধ। দিনের পর দিন নাকের ডগায় এই নৈরাজ্য চললেও নীরব বিআরটিএ এবং পুলিশ। আরও বিস্তারিত আল কাসিরের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন নিয়াজ আজিজ। নগরবাসীকে সেবা দিতে নামা এই বাসগুলো এখন নৈরাজ্যের আরেক নাম। নেই রুট পারমিট, সংখ্যা অনুমোদনের চেয়ে বেশি, ফিটনেসেরও নেই বালাই। কোমল পরিবহনের ইস্যুকৃত বাসের সংখ্যা 10, অথচ চলছে 42টি। রুট পারমিট নারায়ণগঞ্জের আদমজীদ থেকে সায়দাবাদ, তারা চালাচ্ছে গুলিস্তান পর্যন্ত। এত অনিয়ম একসাথে কিভাবে, এই প্রশ্ন ছিল মালিকদের কাছে। এটা আমাদের দোষ না, এটা হলো বর্তমান পরিস্থিতির দোষ। বিএনপি সরকার আসার আগে আমাদেরকে ওই সময় বলা হয়েছিল যে বিআরটি থেকে আপনারা অ্যাপ্লাই করেন, আমরা পরবর্তীগুলো দেখবো, কিন্তু আর ওই দেশের পরিস্থিতি খারাপের কারণে আর যাওয়া হয় নাই, আর এটা নিয়ে আগানো হয় না। 10 টাকার অনুমোদন নিয়ে আপনারা 25টা, 30টা, 40টা কিভাবে চালাচ্ছেন? 10টা অনুমতি নামবো, 86 টাকার অনুমতি, আমগো অনুমতি আছে, আমগো কাগজ আছে। রোড পারমিট তো ভাই এখন যায় না, বন্ধ। রোড পারমিট বন্ধ করছে যে কাগজ থাকতে ভাই। কলাবাগানে আইন ভেঙে সড়কে পার্কিং করা এই বাসগুলো মেঘলা পরিবহনের। ক্যামেরা দেখেই শুরু হয় সরে যাওয়ার প্রতিযোগিতা। ভুলতা কলাবাগান রুটে এই কোম্পানির অনুমোদন 59টি গাড়ির। বিআরটিএর হালনাগাদ তথ্য বলছে এর মধ্যে রুট পারমিট আছে 34টির, নেই 25টির। 25টা নাই না, এটা তো স্যার, তাহলে আপনি যদি আমার আরেকদিন সুযোগ দেন, তাহলে আমি পারমিটের কাগজগুলো সবগুলো আপনি দিতে পারি, যোগ করে স্যার, যে আমাদের কয়টা আছে। আশা করি আমি যেটা বলছি স্যার, এর কম হবে না স্যার, ইনশাআল্লাহ স্যার। রজনীগন্ধা পরিবহনের ঘাটারচর কাউন্টার, ক্যামেরা দেখেই সরে যান বাস শ্রমিক ও কাউন্টারম্যান। গাড়ি নাই তো, এই কারণে হয়তো মানে সাথে বেটা আছে। আমি তো অনেকক্ষণ ধরে এখানে আসলাম, তো কাউরে তো খুঁজে পাইতেছি না, এখানেও পাইতেছি না। রাস্তায় এই কোম্পানির বাস চলছে 50টিরও বেশি, অথচ অনুমোদন 40টি, আর ইস্যু করা 23 গাড়ির মধ্যে পারমিট নেই 10টির। সবগুলোই ফিটনেস আছে, বরঞ্চ কোনোটার ফিটনেস খারাপ নাই। এমনকি 45টা সিলিং আবেদন করা ছিল, এখন আরও 50টা সিলিংয়ে আবেদন আছে, 90টা সিলিংয়ের আবেদন করা আছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে রাজধানীর 98টি সক্রিয় রুটে চলাচলরত বাসের সংখ্যা 5,500। সবশেষ তথ্য মতে এগুলোর মধ্যে 1,646টি বাসই রুট পারমিটবিহীন। সড়কের এত অনিয়মে কি করছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ? উত্তর জানতে চেয়ারম্যানের দপ্তরে গেলে সাক্ষাৎ দেননি তিনি। প্রশ্ন পাঠিয়েও পাওয়া যায়নি উত্তর। পুলিশ বলছে অবৈধ বাস রাস্তায় চলার কোনো সুযোগ নেই, অভিযান করে এসব সরিয়ে ফেলা হবে। মন্ত্রণালয় থেকে আমাদের স্ক্র্যাপ নীতিমালা পাস হয়েছে, এই নীতিমালাটা আমাকে এখন মাঠ পর্যায়ে এখন বাস্তবায়ন হবে। ফলাফলগুলো
আমার ধারণা যে মাসখানিকের মধ্যে খুব দৃশ্যমান পর্যায়ে রাজধানীবাসী দেখতে পারবে। রাজধানী ঢাকার লাখো মানুষের ভরসা গণপরিবহন, কিন্তু এই ভরসার পথেই নিত্যদিনের ভোগান্তি। সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী ওঠানামা আর ফিটনেসবিহীন বাসগুলোর নিয়মিত রুট ভায়োলেশন। এসব অনিয়মে নিয়ন্ত্রক সংস্থাগুলো যেন চোখ থাকতো অন্ধ। আর তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তব প্রতিফলন খুব একটা দেখা যায় না। তবে নগরবাসী এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়। এজন্য দরকার মৌখিক আশ্বাস নয়, কার্যকরী পদক্ষেপ। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের আপোষহীন বুদ্ধিবৃত্তিক লড়াই স্মরণ করে তাকে বিদায় জানালো সর্বস্তরের জনতা। বাংলা একাডেমিতে জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা চোখের জলে জানানো হয় চিরবিদায়। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে হয় তৃতীয় জানাজা। বাংলা ভাষা ও বাঙালির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। জীবন সায়ান্নে তার কাঁধে এসে পড়েছিল বাংলা একাডেমির দায়িত্ব। সেই আঙিনায় শেষবারের মতো এলেন নিথর দেহে। দীর্ঘ বর্ণাঢ্য জীবন পার করেছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। শ্রেণীকক্ষ থেকে বুদ্ধিবৃত্তিক পরিসর, সমাজ বদলের স্বপ্ন বুকে নিয়ে হেঁটে গেছেন দীর্ঘ পথ। তাই তার বিদায়ে কান্না ছাপিয়ে উচ্চারিত হল কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। আমরা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন অভিভাবককে হারালাম, যিনি আমাদেরকে বুদ্ধিভিত্তিক চিন্তায় একজন দিশারি হিসেবে কাজ করছিলেন। মুক্তিযুদ্ধ এবং মুক্ত বুদ্ধি এই দুটোর চর্চা তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে করতেন এবং তিনি চাইতেন যে এই অনগ্রসর সমাজ ব্যবস্থাটা বুদ্ধিভিত্তিক জায়গায় আলোকিত হোক। রাস্তায় যখনই দেখা হতো স্যারের সান্নিধ্য পেয়েছি এবং শিক্ষার বাইরে রাষ্ট্র, সমাজ, ভাষা এগুলো নিয়ে আমাদের পথেও শিক্ষা দিয়েছেন। একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল হাতে তাকে শেষ বিদায় জানান রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবুল কাশেম ফজলুল হকের প্রতি মৌলবাদীদের হাতে খুন হয়েছিল তার সন্তান দীপন। বিচার না চেয়ে তিনি চেয়েছিলেন শুভবুদ্ধির উদয়। সেই অতৃপ্ত স্বপ্ন নিয়েই পাড়ি দিলেন অনন্ত লোকে। তিনি তার সন্তান দীপনকে হারিয়েছিলেন উগ্রবাদীদের হামলায়। তার ভেতর দিয়েও কিন্তু তিনি বেঁচে ছিলেন শুধু দেশের মানুষের কথা চিন্তা করতেন, দেশকে ভালোবাসতেন। সমাজটাকে যেখানে দেখতে চান ওইটা ওনার মাথায় ছিল, যার জন্য ওনার মতো মানুষ বলতে পেরেছিলেন যে সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হোক। বিভিন্ন সময় তিনি আমাদের জনগণকে তিনি উদ্বুদ্ধ করেছেন, তিনি পথ দেখিয়েছেন। সমাজের এই চিত্রটাকেই উনি দায় করছেন। যদি কোনো কিছু করতে হয় তাহলে এমন একটা সমাজ গড়তে হবে যেখানে এই ধরনের অপরাধী সৃষ্টি হবে না। এরপর মরদেহ নেওয়া হয় দীর্ঘ 4 দশকের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলা ভবনের সামনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। অংশ নেন স্বজন, সহকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই বরেণ্য বুদ্ধিজীবী। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা।